আমি সাহস দিয়েছিলাম। আমি বলেছিলাম আমি তো আছি, নয় তুমি মনে করো না তুমি রিটায়ার করেছো, আমি চাকরি করছি। বাহ! তা আমি চাকরি করেছি, আমি আজও পর্যন্ত চাকরি করে যাচ্ছি, সংসার আমিই সামলাচ্ছি, আমিই দেখছি। ও রিটায়ার করেছে, পয়সা পাইনি, একদম পয়সা পাইনি, আমি করেছি। আর যা করার আমি করেছি, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই রেখেছি। সেলিব্রিটি কিসের সেলিব্রিটি? তুমি হয়তো, ও হয়তো 4টে সিরিয়াল করছে, তুমি হয়তো 24টা করেছো। এটা যদি তুমি সেলিব্রিটি হতে, তো প্রসেনজিতের মা বলে আমি একদম পরিচিত হয়ে গেছিলাম। এখনো পর্যন্ত প্রসেনজিৎ যদি 20টা সিকিউরিটি সঙ্গে থাকে ওর, তাহলে আমাকে দেখলে জড়িয়ে ধরে, মা বলে জড়িয়ে ধরে। কারণ আরো একটা কারণ আছে, প্রসেনজিতের বাবা হচ্ছে বিশ্বজিৎ চ্যাটার্জি। বিশ্বজিতের সঙ্গে আমি আমার হিরোইন করেছিলাম 20 নাটকে। আমরা যারা সেলিব্রিটি ভাবি নিজেদের, আমাদের সেলিব্রিটিদের কতগুলো তকমা থাকে, এই থাকবে, ওই থাকবে, সেই থাকবে, অমুক থাকবে, গাড়ি থাকবে, একটা পেছনে অমুকটা একটা অ্যাটেন্ডেন্ট থাকবে, কেউ এসে গ্লাসে করে জল দিচ্ছে, এগুলো আমরা ভাবি। কিন্তু আমি যদি ভাবি যে আমি একটা সাধারণ মানুষ, একটা শিফটার বা একটা লাইটম্যান, যেরকম আমিও সেরকম, তাহলে কিন্তু দুঃখটা থাকে না। আমাদের প্রত্যেকের জীবনেই প্রথম সবকিছুই খুব বিশেষ হয়ে থাকে, সেটা যা কিছুই হোক না কেন। আমার সঙ্গে আজ এমন একজন মানুষ আছেন, তার জীবনের প্রথম দিকে নানান কাজের কথা, অভিজ্ঞতা শুনে আমি স্তব্ধ হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। যাদের সঙ্গে তার শুরু, যাদের সঙ্গে কাজ, সত্যি সেই মানুষটাকে স্পর্শ করলেও বোধহয় তাদেরকে খানিকটা স্পর্শ করা যায়। উৎপল দত্তর হাত ধরে প্রথম নাটক, এবং তারপর আর ফিরে তাকাতে হয়নি, হঠাৎ করেই অভিনয়ে আসা। তারপর ঠিক কি হলো, কেমন ভাবে জীবনটা বদলালো, তবে মানুষটা কি বদলেছেন জানতে এবং নানান আরো গল্প জানতে আজ আমরা রয়েছি প্রবীণ অভিনেত্রী, আমাদের খুব প্রিয় রমা গুহর বাড়িতে। রমাদি, দিদি কেমন আছেন? ভালো আছি, একদম ফার্স্ট ক্লাস। যেরকম থাকা উচিত এই বয়সে, ঠিক সেরকমই আছি। বাহ! দিদি, পুরোনো দিনের ছবি দিদির পাশেই রেখেছে, এত সুন্দরী, মানে কোনো মেকআপ ছাড়া, কোনো সাজ ছাড়া। আমি তাই অনেকক্ষণ ধরে দেখছিলাম। সেই সময় একটু ফিরে যাই, যেটা আমি একটুখানি বললাম, উৎপল দত্তের হাত ধরে নাটক বা এই অভিনয় জগতে আসা আপনার, এবং অদ্ভুতভাবে তারপর থেকে যাওয়া। দিদি, একটু যদি বলেন। আসলে আমাদের বাড়ির পাশে থাকতেন শম্ভুদা, শম্ভু ভট্টাচার্য। তখন তো শম্ভুদা একজন সেলিব্রিটি, রাস্তা দিয়ে গেলে মেয়েরা ভয় পেত, লোকজন সরে যেত, সন্ত্রাসী। আমরা ছোট ছোট ছিলাম, দেখতাম শম্ভুদাকে। আমার বাবা ছিলেন স্কুল মাস্টার। তা একদিন বাবার কাছে এসে শম্ভুদা বললেন যে, মাস্টারমশাই আপনার মেয়েকে দেবেন আমাদের নাটকে। বাবা বললো, নাটকে ও কি করবে? বললো যে একটা ক্যারেক্টার করবে। বাবা বললো, ও পারবে না। তা বললো, দেখুন না পারে কিনা। ও তো কবিতা টবিতা বলে, নাচে, সরস্বতী পুজোর সময় হাত পা নাড়তাম আর কি, কবিতা বলতাম। তা বাবা বললো ঠিক আছে নিয়ে যাও। তো গেলাম, যেতে উৎপলদাকে দেখে আমার না খুব একটা মানে সে ভয় পা বা সে বয়সটা আমার ছিলও না, এবং আমি তো জানতাম না কিছু ওনার সম্পর্কে, উনি রাগী না কি আমি জানতাম না। আমি জানি শুধু আমাকে একটা নাটক করতে হবে। একটাই জিনিস হয়েছিল যে নাটকটার যে ভাষাগুলো ছিল বা যে ক্যারেক্টারের নামগুলো ছিল খুব খটোমটো, কারণ রাশিয়ান বই তো। লেনিনের ডাক বইটার নাম, সত্যদা করছেন লেনিন। সত্যদা মানে বিশাল একটা ব্যাপার, সত্যদার গাম্ভীর্যের কাছে, তার পার্সোনালিটির সামনে সত্যি দাঁড়ানো যায় না। তা আমাকে, তখন তো মাইক্রোফোন ছিল না স্টেজে, তা আমাকে উৎপলদা বললেন যে স্টেজের ওপর দাঁড়াও গিয়ে তুমি, আর এখানে আমি দাঁড়িয়ে আছি একদম শেষে, অডিটোরিয়ামের শেষে, এখান থেকে ডাকো উৎপলদা বলে। আমি তো উৎপলদা হয়ে যাবে হয়ে যাবে, নিয়ে নিলেন। আর ক্যারেক্টারটা একটা অদ্ভুত ছিল। ক্যারেক্টারটা আমার সঙ্গে যেদিন কথা বলছে, তার 7 দিনের ভেতরই মঞ্চস্থ হবে। তা 7 দিনের ভেতর অত বড় একটা ক্যারেক্টার, আর ওই রকম খটোমটো নাম। আমি একটু পাজি ছিলাম। আমি কি করেছিলাম, একটা ডায়েরি মেনটেন করতাম। হ্যাঁ, এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল তো লিদিয়া আলেকজান্দ্রভনা লেনিনের। তা আমি একটা ডায়েরি আর একটা পেন মেনটেন করতাম। আমি ডায়েরিটাতে সব খটোমটো নামগুলো লিখে রেখেছে। যখন সেই জায়গাটা আসতো খুলতাম, দেখতাম, বলতাম। তা সেটা উৎপলদা একদিন লক্ষ্য করেছেন। উৎপলদা আমাকে একদিন জিজ্ঞেস করছে, এই তুমি ডায়েরিতে কি দেখো? তা আমি বললাম, ওই যে নামগুলো তুমি কি করেছো? আমি লিখে রেখেছি, না তো বলতে পারবো না। ও হো, বাহ, খুব ভালো, খুব স্মার্ট। আর ওখানে আমার একদম কাছের মানুষ ছিল অপর্ণা সেন। কারণ অপর্ণা সেন, আমি যেদিন গেছি সেদিন অডিটোরিয়ামে বসেছিলেন,
ছিল বলি, কারণ আমার একটু বন্ধু স্থানীয় ছিল, কারণ আমাকে ওখান থেকে দূর থেকে বলছে কত, তা আমি বললাম কত মানে বয়স কত, তা আমি বললাম 17, বললো ওই কাছাকাছি, ও ঠিক আছে। তারপর থেকে আমার বন্ধু হয়ে গেল, বন্ধু মানে ভীষণ বন্ধু। আমরা বাইরে কলস করতে গেছি, একসঙ্গে পাশাপাশি বসেছি, গলা ছেড়ে একসঙ্গে গান করেছি। আজকে যদি অপর্ণা শোনে বুঝতে পারবে ওকে মনে করছি। একসঙ্গে ভাত খেয়েছি, একসঙ্গে চাদরের নিচে শুয়েছি, এত বন্ধুত্ব ছিল। আচ্ছা, আর তো কেউ ছিল না, শোভাদি ছিলেন, শোভাদি সিনিয়র মোস্ট, কাজী আর তো কেউ ছিল না। আর সোহাগ সেন তখন অপর্ণার ডুপ্লিকেট ছিল, আচ্ছা, আর আমার কেউ ডুপ্লিকেট ছিল না, আমিই ছিলাম। তো যাই হোক, ওখানে নাটক করতে করতে তারপরে পরবর্তীকালে আমাকে সত্যি আর পেছন ফিরে তাকাতে হয়নি, খুব নাম হয়েছিল, সবাই খুব ভালো বলেছিল, কেন বলেছিল জানি না, বলেছিল মোট কথা। খুব সর্দি হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। তারপরে পরে যখন আমি একটা নাটক করেছিলাম, সুজাতা নাটকটার নাম, কাশী বিশ্বনাথ মঞ্চে, সেখানে ছিলেন অনুপ কুমার, ডিরেক্টর ছিলেন অনুপ কুমার। তা আমি চন্দ্রাদির সঙ্গে রুম শেয়ার করতাম, একসঙ্গে থাকতাম। চন্দ্রাদি আমাকে একদিন বললেন যে আমার একটা টেলিফিল্ম করবি। টেলিফিল্ম কি? বললো তোর তো জানার দরকার নেই, তুই জোছন্দার সঙ্গে দেখা কর, দেখ তোকে সিলেক্ট করে কিনা। কি ব্যাপারটা কি? বললো যা না। তো গেলাম জোছন্দার কাছে, জোছন্দা কি ব্যাপার, কি বলবেন? জোছন্দার সঙ্গে আলাপ নেই আমার। তুই আচ্ছা ঠিক আছে, শোন না, তোকে এরকম একটা ক্যারেক্টার করতে হবে, জানি না তো কি করে কি করতে হয়, ও তোকে কিছু জানতে হবে না, তুই শুধু ডায়লগ বলবি, ও ক্যামেরাম্যান ছবি তুলে নেবে। ভালো কথা, আমি তো নাটকের মেয়ে, ন্যাচারালি ডায়লগ বলতে অসুবিধা নেই। উৎসবের রাত বইটা করেছিলাম, তাতে তৃপ্তি মিত্র আর সৌমিত্র চ্যাটার্জি হাজব্যান্ড ওয়াইফ, ওনাদেরই ছেলে হচ্ছেন মন্টু ব্যানার্জি, মানে আমাদের ভাস্কর ব্যানার্জির বাবা। মন্টুদার বউ হচ্ছে আমি, আমার ছেলে ভাস্কর, এই ছিল ক্যারেক্টার। সেটা 2 দিনের ছিল, 2 দিন হয়েছিল। এরপরে কিন্তু 13 পার্বণ, 13 পার্বণ এরপরে, এবং সোনেক্সের কোনো বই নেই যাতে আমি নেই। আমাকে ওরা এত ভালোবাসতো, এবং প্রত্যেকটা বড় বড় চরিত্র আমি করেছি, উড়নচণ্ডী, 13 পার্বণ, সেই সময় সব ভালো ভালো চরিত্র করেছি। ন্যাচারালি আর পেছন ফিরতে হয়নি। সেই সঙ্গে দূরদর্শনের অডিশন দিয়েছি, এ হাই এর আর্টিস্ট হয়েছি, আমাদের আকাশবাণীর অডিশন দিয়েছি, এ হাই এর আর্টিস্ট হয়েছি, FM করতাম, তখন FM 2 ঘন্টা ধরে FM হতো, FM করতাম, মানে সব কিছু একটুখানি ঘাটাঘাটি। একটা মিডিয়াতে আমি কাজ করিনি কখনো, সেটা হচ্ছে যাত্রা। যাত্রাটা আমি করিনি কারণ আমার পারিবারিক অসুবিধে ছিল, আমার বাড়িতে লোক ছিল কম, যার জন্য যাত্রাটা, যাওয়া আসা, থাকাটা, সবচেয়ে বড় কথা থাকাটা, বাচ্চা ছিল, শাশুড়ি ছিল, শ্বশুর ছিল, আমার মা এসে আমার কাছে থাকতেন, ওই বাড়ি ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। নতটাও করতাম, আমার ভালো লাগে মিডিয়াগুলো ঘাঁটতে। এই যে এত কাজ, কত মানে জানতামই না, হয়তো অনেকেই জানেন না, আসলে আপনি কখনো বলেনও নি সেইভাবে, এত কাজ দিদি, তার মধ্যে আপনি বলছেন সংসার সবটা সামলানো, এখনো আমি দেখছি এখনো তাই। কিছুদিন আগেই মালা বদল শেষ হলো, মানে দাদাকে সামলানো একা হাতে, নিজের কাজ নিজে করা। আমি ভালোবাসি এগুলো করতে। আর ফিল্মটা না, ফিল্মের ব্যাপারটা মানে অদ্ভুত একটা যোগাযোগ। স্বপন শাহর সঙ্গে পরিচয় হয়েছিল। স্বপন শাহ আমাকে ডেকে প্রথম একটা কাজ দিয়েছিল, ভাই আমার ভাই। সে ভাই কি করলাম জানি না, সে আমি নাকি সুপারস্টার হয়ে গেলাম। ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভালো করেছিলাম। তারপর স্বপনদা কি করছে আমি জানি না, আমাকে এই সেটে, আমি হয়তো একটা ডায়লগ বলছি, আমাকে ওই সেটে নিয়ে গিয়ে আর একটা ডায়লগ বললাম, শুনলাম দুটো ওই এরকম। আমি জানতেই পারছি না, এরকম করতে 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 পরপর বই করে যাচ্ছি। যখন অভিমন্যু করছি মিঠুন চক্রবর্তীর সঙ্গে, তখন আমার একটু টনক নড়লো যে আমি তো অনেক, তার আগে বোধহয় 12টা ছবি করেছি, 12-13টা, এবং সব ভালো ভালো করেই যাচ্ছি, কোনটা কি কিছুই জানছি না, কিন্তু আমি দেখছি সব। যখন মিঠুন চক্রবর্তী হায়দ্রাবাদ গেলাম শুটিং করতে ফিল্ম সিটিতে, তখন আমি ভাবলাম আমি তো বেশ বড় আর্টিস্ট হয়ে গেছি। তাপস পালের মা করছি আমি, আর ভালো ক্যারেক্টার। তখন একটুখানি নড়ে চড়ে বসলাম, দেখলাম ভালো ক্যারেক্টারটাও ভালো, খুব আমি কাজ মন দিয়েও করি, তখনও খুব মন দিয়ে করেছিলাম। আর ইন্ডাস্ট্রিতে তো প্রসেনজিতের মা বলে আমি একদম পরিচিত হয়ে গেছিলাম। এখনো পর্যন্ত প্রসেনজিৎ যদি 20টা সিকিউরিটি সঙ্গে থাকে ওর, তাহলে আমাকে দেখলে জড়িয়ে ধরে, মা বলে জড়িয়ে ধরে। কারণ আরো একটা কারণ আছে, প্রসেনজিতের বাবা হচ্ছে বিশ্বজিৎ চ্যাটার্জি,
বিশ্বজিতের সঙ্গে আমি আমার হিরোইন করেছিলাম 20 নাটকে। আচ্ছা, 20 বলে একটা নাটক হয়েছিল, সেই নাটকে আমি হিরোইন ছিলাম বিশ্বজিতের সঙ্গে। সেটা একটা অদ্ভুত ব্যাপার, মজার ব্যাপার। বিশ্বজিৎ যদি আসতেন, বম্বে থেকে আসতেন নাটক করতে, বিশ্বজিৎ যদি আসতেন তা হাউসফুল, একদম মানে লোক ধারণের জায়গা নেই যেটাকে বলে। আর যেই বিশ্বজিৎ এলো না, হল ফাঁকা, সব টিকিট বিক্রি করে দিয়ে চলে গেল। সেই বইটা আমি বিশ্বজিতের অপোজিটে তার বউ করতাম। আগে করতো ওটা অঞ্জনা ভৌমিক, অঞ্জনা ছেড়ে দিল, এই একটা ওদের ইন্টারনাল ব্যাপার হলো, তারপরে আমি করতাম ওটা। সেই জন্য প্রসেনজিৎ বলে আমার মা, আমার বাবার হিরোইন। কিন্তু একটা কথা দিদি, এই যে আপনি বলছিলেন যে কোন ছবি করছেন, কোন ফ্লোরে গিয়ে কিসের শব্দে জানতেন না, মানে কতটা বিশ্বাস থাকলে হয় পরিচালকের ওপর, বা ঠিক আছে যেটা করছি ভালো হচ্ছে আমি করে নিচ্ছি, মানে না আসলে আর একটা ব্যাপার আছে, তখন এখন যেমন পয়সার খুব দাম আছে না, আমার রেমুনারেশনটা আমি ঠিক বুঝে নিই। রেমুনারেশন ঠিকঠাক না হলে আমি কাজ করি না, কারণ আমি অনেক দূরে থাকি তো। কিন্তু তখন তো এই ব্যাপারটা ছিল না। না অ্যাকচুয়ালি আমি স্বপনদার কাছ থেকে কি টাকা পেয়েছিলাম তাও বলতে পারবো না, হয়তো 2-3টে মিলিয়ে হঠাৎ 2000 টাকা দিল, সেটা কি হলো আমি বুঝতেই পারলাম না। যেমন অপর্ণার পরমা করেছিলাম, সেটা আমার 3 দিনের কাজ ছিল, আমি 9 দিনের কাজ করেছিলাম, এবং হিন্দি বাংলা মিশিয়ে হয়েছিল তো ওটা। বাংলা হিন্দিতে আমি করিনি, আমার ক্যারেক্টারটা তো ছিল, অন্য লোকে ডাবিং করেছে, সব মিলিয়ে আমাকে পার ডে 300 টাকা করে দিত। কিন্তু তখন 300 টাকা অনেক টাকা, আমার মনে হয় যতদূর 300 টাকা অনেক টাকা, কিন্তু কি বাবদে আমি পাচ্ছি আমি জানি না, আমি কাজ করছি এইটুকু জানি। কিন্তু এখন হলে হয়তো জিজ্ঞেস করতাম যে কেন এই টাকা, কেন 300 করবো, কেন 3000 নয় এটা। এখন হলে হয়তো যা হচ্ছে কাজের আনন্দ, কাজ করছি, পরপর পরপর কাজ করছি, আর এত গুণী মানুষের সঙ্গে কাজ করছি। কি আমি না অনেক গুণী মানুষের সঙ্গে কাজ করছি, অনেক, যারা আজকে ছবি হয়ে আছে, যারা ভাবতেই পারে না যে সমস্ত মানুষ, তাদের সঙ্গে কাজ করেছি আমি। আর এখনকার তো সকলেই আমাকে চেনে মনে হয় আর কি, চেনে, শুধু চেনে না। আমার একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে আজ পর্যন্ত আমাকে অসম্মান করেছে এমন কোনো মানুষ নেই, আমি পাইনি ইন্ডাস্ট্রি থেকে। সবাই বলে না ওখানে গেলাম, ওই বলেছে, ও অমুক বলেছে, আমি আসলে কোনো ব্যাপারে থাকি না। আমি যদি দেখি তুমি কোনো ঝামেলার লোক, আমি সেখানে যাই না, সরে আসবো। সেই জন্য ওই জিনিসটা আমার কপালে জোটেনি। আমি যেখানেই গেছি আমাকে সবাই খুব সম্মান করেছে, সবাই খুব ভালোবেসেছে, সবাই দিদি দিদি করেছে, সবাই জানতে চেয়েছে এটা ওটা, কেউ বলেছে গান করো, কেউ বলেছে কবিতা করো, যা বলেছে করে গেছি, কোনো ব্যাপারেই থাকি না। আমি ভালোবাসি তাদের, ভালো, আমি মানুষজন ভীষণ ভালোবাসি, মিশতে ভীষণ ভালোবাসি, লোকের সঙ্গে আড্ডা মারতে ভীষণ ভালোবাসি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। সংসারী মানুষ, আর আমি বাড়িতে একা, আর আমার তো একটাই ঠিকানা, একটাই বর, বাড়িও পাল্টাইনি, বড়ও পাল্টাইনি, কাজেই আর আমার সেকেন্ড কেউ নেই। লোকের তো একটু লাভার টাভার থাকে, একটু বন্ধু টন্ধু থাকে, সত্যি কোনো মানে না দিকে একটুও মনটা যায়নি। না না না, দাদা, আপনার দাদার প্রতি যে দেখলাম চিন্তা ভালোবাসা, সেটা দেখেই বোঝা যায়। না আসলে আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে তো, আমার 17 বছর বয়সে বিয়ে হয়েছে। 17 বছর বয়সে? 18 বছরে মোটামুটি, ধরো 18 বছর তো আমি স্কুল ফাইনাল পাস করেছি, 19 বছরে আমার মেয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমার যখন 42 বছর বয়স আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে তখন। কাজে আমি ভীষণ কম বয়সে সব কিছু শুরু করেছি, যার জন্য এখন আমি, আমার নাতনিরই বয়স 23 বছর, আমার নাতনির বয়স 23 বছর। আগে শুরু করেছি, আগে শেষ করছি, অনেক এগিয়ে, আমি অনেকের থেকে এগিয়ে। মানে আমি যখন আমার মেয়েকে নিয়ে চলেছি তখনও কেউ বলেনি আমার মেয়ে, বলেছে যে আমার বোন বা ননদ এরকম বলেছে। এখন নাতনিকে নিয়ে চলি না, বলে আপনার মেয়ে। আমার ভালো লাগে, খারাপ লাগে না, আমার নাতনিও খুব খুশি হয়। এত কম বয়সে দিদি সবকিছু সামলালেন কি করে? সন্তান, কাজ, সেই সময় আপনি ছুটিয়ে কাজ করছেন, শ্বশুর শাশুড়ি ছিল, মানে অবশ্যই পরিবার জয়েন্ট ফ্যামিলি ছিল বলেই হয়তো আপনার মা ছিলেন বলেন এখানে আসে, কিন্তু তবুও আসলে আমার শাশুড়ি খুব অ্যাকোমোডেট ছিলেন, এবং আমার শাশুড়ি চাইতেনই আমি কিছু একটা করি, অভিনয় করি। এবং একটা শাশুড়ির একটা, কাউকে বললে সে প্রচণ্ড হাসবে, সেটা হচ্ছে কোনো বাড়িতে লোকজন এলে না, তাকে মা বলতেন আমার ছেলের বউকে দেখেছো, সে হয়তো বললো না তো, সে দেখেনি, কি করে বলবে, দেখোনি,
অপূর্ব দেখতে, কি গায়ের রং, মা যা পারতে বলে যেত। তারপর সে হয়তো দেখে আমাকে দেখে একটু নিরাশ হয়ে গেল। মা কিন্তু খুব গর্বিত ছিল, মার খুব গর্ব ছিল ভীষণ। আমার শাশুড়ি ভীষণ ভালো ছিলেন, ভীষণ ভালো। এবং পড়াশোনা আমি গ্র্যাজুয়েশন করেছি ওনারই হাত ধরে, এবং উনি আমাকে ব্লাউজ বানিয়ে দিতেন, সেই ব্লাউজ আমি পরেছি, অল্প বয়সে শাড়ি পরেছি। মা আমাকে খুব ভালোবাসতেন, এবং যদি কিছু করে থাকি মায়ের জন্য, মানে আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি চাইতেনই আমি কিছু করি, মানে কিছু কোনো কালচারাল ব্যাপারে। যেহেতু আমি বাড়িতে ঘরে বসে বসে কবিতা বলতাম, নাচতাম, আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে, নাটক তো করতামই, নাটক মা দেখে গেছে, সিরিয়াল মা দেখে গেছে। মার জন্য আমি, যার জন্য বাড়ি থেকে লোকে ঠাকুর প্রণাম করে বেরোয়, আমি সত্যি বলছি আমার শাশুড়িকে প্রণাম করে বেরোই। আমার নিজের মাকেও আমি এতটাই করি না, আমার শাশুড়িকে যতটা আমি শ্রদ্ধা করি, ভীষণ ভালোবাসি। কারণ উনি আমাকে যতদিন বেঁচে ছিলেন বুক দিয়ে আগলে রেখেছেন। শুধু উনি না, আমার এই যে হাজব্যান্ডকে আমি বলি যে আমার একটাই ঠিকানা, একটাই স্বামী, এর থেকে কি সুন্দর দেখিনি আমি? না, কেউ আমাকে কোনোদিন অ্যাপ্রোচ করেনি, কিন্তু আমি একটা মানুষের ভেতর সব পেয়েছি, সমস্ত কিছু। একটা পুরুষের ভেতর যা কিছু থাকতে হয়, যা কিছু মেয়েরা আশা করে, আমি সব পেয়েছি। আমি কেন চেঞ্জ করব? আর এদিক ওদিক গিয়ে কি করব? আমার যখন আছেই, ঘরেই জিনিস আছে, তখন আমি বাইরে কেন যাব? সেই জন্যই আমার স্বামী, আমার ঘর, আমার সন্তান, আমার সংসার আমার কাছে এত প্রিয়। সত্যি, মানে আপনার জীবনটা শুনলে বোঝা যায় ভালোবাসা কি সুন্দর। মানে এখন ভালোবাসা কমে যাচ্ছে বলে আমরাও হয়তো কিছু কিছু সময় অনুভব করি, সত্যি এরকম ভালোবাসা মানুষ পাই না যাকে পুরোটা বিশ্বাস করা যায়, যার সঙ্গে সারা জীবন আমরা কাটিয়ে দিতে পারো, ভাবি সেই ভরসাটা করা যায়। আপনাকে, মানে আপনার কথা শুনে এত ভালো লাগছে। আপনারা দুজনেই দুজনের উপর খুব নির্ভরশীল না, মানে দাদা এবং এখনো আমি সেটাই দেখছি। একদম। আমাদের তো আর কেউ নেই, একটাই মেয়ে বাইরে থাকে, আসানসোলে থাকে। সে তার পরিবার নিয়ে, তার কুকুর আছে, একটা পোষ্য আছে, তার মেয়ে আসে মাঝে মাঝে, ও আসে আমার কাছে মাঝে মাঝে। কিন্তু আমার যে অসুখগুলো নেই, ওর সেগুলো আছে। হাই সুগার ওর, ও বেশি চলাফেরা করতে পারে না, আমার নেই সেগুলো, কিন্তু হয়ে গেছে ওর, সেই জন্য ও বেশি আমাকে টাইম দিতে পারে না, কিন্তু আছে, আছে। আমি জানি আমার একটা সন্তান আছে, এই। আর অনেক কষ্ট করে তো নিজের এই ছোট্ট একটা ফ্ল্যাট করা, অনেক কষ্ট করেছি। আমার হাজব্যান্ড মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সার্ভিস করতেন, ওখানকার ইঞ্জিনিয়ার ছিলেনই বলবো এখন, তাছাড়া কিছু বলার নেই। তার কারণ হচ্ছে হঠাৎ একদিন বাড়ি এসে, এটা আমি বলছি 33 বছর, হঠাৎ একদিন বাড়ি এসে আমায় বললো যে এরকম, রামা জানো কাল থেকে আমাদের অফিস বন্ধ হয়ে যাচ্ছে। আমি বললাম মানেটা কি? আমি বুঝতে পারলাম না। বললাম লকআউট। লকআউটটা কি হবে? না, আমাদের চাকরি নেই। আমি তো অফিস থেকে পাবে তো সব টাকা পয়সা, কি জানি, আজ পর্যন্ত 1 পয়সা পাইনি। তারপর দাদা কি করলেন? তারপর দাদা কি করবেন, মা তো শয্যাশায়ী, তখন শাশুড়ি তো শয্যাশায়ী, আমার মেয়ে তখন বড়, আমিও তখন মোটামুটি ইয়াং। আচ্ছা, কোথায় যাবে? ও পেয়েছিল মাহেশ্বরের কাজ পেয়েছিল, কিন্তু কি করে যাবে, আমাদের ফেলে রেখে যেতে পারিনি। এবং সবচেয়ে বড় কথা, ওকে আমি সাহস দিয়েছিলাম, আমি বলেছিলাম আমি তো আছি, নয় তুমি মনে করো না তুমি রিটায়ার করেছো, আমি চাকরি করছি। তা আমি চাকরি করেছি, আমি আজও পর্যন্ত চাকরি করে যাচ্ছি, সংসার আমি সামলাচ্ছি, আমি দেখছি। ও রিটায়ার করেছে, পয়সা পাইনি, একদম পয়সা পাইনি, আমি করেছি। আর যা করার আমি করেছি, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই রেখেছি। যথেষ্ট করেছেন। কিন্তু এই যে সংসার চালানোর একটা দায়িত্ব বড়, এবং আপনার জগৎটা, মানে কাজের জায়গাটা তো অনিশ্চিত কোথাও গিয়ে, আমাদের জায়গাটাও সেই ভয়টা কখনো হয়নি যেহেতু পুরো দায়িত্বটা হঠাৎ করেই এসে পড়লো? না, আসলে বড় বড় কাজগুলো তো করে ফেলেছি, যেমন মেয়ের বিয়ে দিয়ে ফেলেছি, নাতনিও বড় হয়ে গেছে, আর আমাদের যা বয়স, আমারই 71 চলছে, 71 চলছে, তো আর ক বছর বাঁচবো, বছর 5 বাঁচবো, চালিয়ে নিতে পারবো, কাজ না থাকলে চালিয়ে নিতে পারবো। আর আমার না খুব বড় আকাঙ্ক্ষা কিছু নেই, খুব দামি শাড়ি পরবো, খুব দামি গয়না টয়না পরবো, কি বাড়িতে খুব চব্যচস্য খাবো, কি অমুক হবে, লোকে দেশে দেখবে, দেখছো তো আমার সাধারণ ঘর, সাধারণ। আমার এরকম কোনো আকাঙ্ক্ষা আগেও ছিল না, এখন যখন প্রচুর কাজ করেছি, একদিনে 5টা শুটিং করেছি, এরকমও ছিল আমার, 5টা করেছি, তখনও হাতে পয়সা ছিল, তখন কার মতন ছিল, এখন হয়তো 10,000ই ছিল না, কিন্তু 10 টাকা ছিল তো, কিন্তু তখনও আমার কোনোদিন এরকম ছিল না। আমি একটু শৌখিন মানুষ, একটু ছিমছাম থাকতে ভালোবাসি, কিন্তু আমার লিমিটের ভেতর, তার বাইরে
তোমার শাড়ি বা তোমার জামা দেখে আমার কখনো ইচ্ছে করবে না যে আমি এরকম একটা পরবো, কারণ আমি জানি ওটা আমার ক্ষমতার বাইরে। সব জিনিস যদি ছুঁতে পারা যায় তাহলে তো মুশকিল, আর সে আশাও আমি করি না। আমার জগতে আমি ঠিক আছি, আমার অসুবিধে নেই, আমি একদম ভালো আছি, মানে আমার অভাব নেই, আমার অশান্তি নেই। আমি আজকেই তো ডাল সেদ্ধ ভাত আলু সেদ্ধ খেয়েছি, কারণ ওর তো অনেক কিছু খাওয়া বারণ, ওকে ওইটা করে দিলাম, সঙ্গে টক দই খেয়ে নিলাম, আমিও খেয়ে নিলাম। ও রাত্রিবেলা চিড়ে দই খাচ্ছে, কি চিড়ে দুধ, আমিও খেয়ে নিলাম। তাই তো বিরিয়ানি খেতে কি আমার ভালো লাগে না? খুবই ভালো লাগে, কিন্তু আমি খাই না। আবার হলে খাই, আবার হয়তো এমন হলো পরপর 3 দিন বিরিয়ানি খেলাম। তবে আমার কোনো আকাঙ্ক্ষা নেই যে এটা না হলে চলবে না, বা একটা আমি তো দেখেছি সব সানগ্লাস, সঙ্গে লোক, অমুক তমুক, সব আজকাল অভিনেত্রীদের সঙ্গে যা যা থাকে, আমার কোনোটাই নেই। তার জন্য আমার আপনি বোধহয়, কারণ আমি মনে করি যে আমার যা পাওয়ার কথা ভগবান আমাকে তার চেয়ে বেশি দিয়েছে, এটা আমি মনে করি। আমার কি এত পাওয়ার কথা ছিল? এরকম ভালো একটা হাজবেন্ড পাওয়ার কথা ছিল, ভালো একটা শ্বশুরবাড়ি পাওয়ার কথা ছিল। কত তো বিপর্যয় শুনি, কত রকম হয় লোকের, এটা ওটা। যারা বিরাট বাড়িতে আছে, বিরাট পয়সা, তাদেরও শুনি হাজবেন্ডের সঙ্গে কোনো রকম রিলেশন নেই, কত রকম হয়, যে যার কষ্ট তার কাছে। আমার তো এসব নেই, তা আমার কেন থাকবে প্রলোভন? ভালো খেতে, ভালো পড়তে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে, তবে সেটার জন্য কামড়াকামড়ি করার অভ্যেসটা আমার নেই। একদমই। আপনি এই যে বললেন কামড়াকামড়ি করার অভ্যাসটা নেই, এখন প্রচুর সংখ্যায় প্রচুর অভিনেতা অভিনেত্রীরা আসছেন, মানে এই জগতে আসছেন দিদি, সেই কারণে জায়গাটা কম হয়ে যাচ্ছে, মানুষের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। আপনাদের বোধহয় ততটাও সেরকম ছিল না, ছিল কি আমি জানিও না, যদিও কাজের সংখ্যাও কম ছিল, মানে এত কাজও, এখন এত সিরিয়াল, সেটাও কিন্তু কোথাও গিয়ে যে এই যে আপনি বললেন এটা ছিল, মানে প্রতিহিংসা, হিংসা, রাজনীতি এতটা, এটা তো সবসময় সব থাকে, এটা তখনকার দিনে তখনকার মতন ছিল। তবে এখন যেটা হয়েছে এরকম আবার ঠিক আমরা অভ্যস্ত নেই দেখে। এখন তো আমি তো গ্রিন রুমে দেখি বা পারিপার্শ্বিক দেখি, এতটা ডেসপারেট ছিল না তখন, মেয়েদের একটা আবরু ছিল, এখন আবার কিছুই নেই, একটা এতটাও দেখিনি কখনো। আর আমার ব্যাপার হচ্ছে সকলেই হয়তো মেনে নিতে পারে, আমার যেটা মেনে নিতে পারি না সেটার দিকে আমি মাথায় ঘামাই না, কারণ আমি জানি আমার কথাতে তো কিছু হবে না, তার বাবা মার কথায় যদি কিছু না হয়ে থাকে তাহলে আমি কে, আমি কেন হয়তো। আমার যদি জিজ্ঞেস করেন আমাদের ভালো হয়েছে আমার এই ড্রেসটা, আমি বলি হ্যাঁ ভালো হয়েছে, তোকে ভালো লাগছে এটি বড় কথা, ব্যাস। আবার কি, কেন আমি তার ব্যাপারে কথা বলতে যাব? আমি বলি না। বা আমি নিজেও তো এখন আমার এই গল ব্লাডার অপারেশন হয়েছে, পেসমেকার বসেছে, যার জন্য শাড়ি ছেড়েছি, একদম ছাড়িনি, পরি তবে কম, তো সেটাও তো একটা লোকের আপত্তি হতে পারে, সেটাও তো লোকে দেখছে, তা সেটা যদি মানতে পারে, আমি বা তোমারটা মানবো না কেন? তাহলে একদম। এবং ওই আপনি যেটা বললেন তোমার ভালো লাগছে, তোমার ভালো লাগছে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দারুণ বলেছেন দিদি। কিন্তু এই যে এখন আবার কিছুদিনের একটু বিরতি, কিছুদিনের মানে কি জাস্ট কয়েকদিনই হলো শেষ হয়েছে, এই সময়টা কিভাবে কাটান দিদি? বা কতটা মন খারাপ হয় কি কাজের জন্য, নাকি এখানেই দাদার সঙ্গে সময় কেটে যায়? কিন্তু একটা চিন্তাও তো থাকে, যেহেতু আপনি বললেন আপনার ওপরই পুরো দায়িত্বটা, দুটোই আছে, চিন্তা তো আছেই, চিন্তা আছে মানে মানে খুব ভালো রকমের চিন্তা আছে, যে শুধু তো সংসার চালানো না, এখন তো ওষুধের খরচাও বিরাট খরচা, একটা বিশাল খরচা। তারপরে আমাদের ফোরামের থেকে তো এখন মেডিক্লেমটা বন্ধ হয়ে গেছে, সেটা একটা চিন্তা বটেই। তবে কাজ পেলে তো ভালোই হয়, ম্যানেজ করে নিতে হবে, একটা লোক রাখতে হবে, সেরকম করতে হবে কাজ। সেরকম ঠিক আমার 22 তারিখে এটা বন্ধ হওয়ার পর সুটেবল কিছু আসেনি, আমি একটু টাকা বেশি নিই, তা সে কারণ আমাকে কনভেন্সের বাবদ কিছু রাখতে হয়, তো সেই জন্য সেরকম কিছু আমার কাছে আসেনি, যেটা এসছে আমার নেওয়ার মতো না। আর সময় কাটানো, আমি ভীষণ কবিতা পড়তে, গল্পের বই পড়তে, নাটক পড়তে, করতে ভালোবাসি এগুলো। ও যদি বসে বসে টিভি দেখে, আমি বসে বসে নাটক পড়ি, গল্পের বই পড়ি, ভালো ভালো বই আমার কাছে আছে, ভালো ভালো বই পড়ি, লিখি, লেখার অভ্যেস আছে, একটু লিখি, কি করে হাতের লেখা ভালো হয় সেটা চেষ্টা করি। পুরোটাই সৃষ্টিশীল জগতের সঙ্গে, মানে সবসময় কিছু না কিছু করে চলেছেন এইভাবেই। 5 জনে আছে, বন্ধু বান্ধব আছে, এই ফোন করি, ছবি দেখি,
সময় কেটে যায়, সময় কেটে যায়। তবে হ্যাঁ, এই সময় কাটানোর ভেতরে যদি ভালো কাজ আসে ডেফিনেটলি করব, কারণ দুটোর জন্য করব, একটা মনের খোরাক মেটাবার জন্য, একটা পয়সা তো চাই, দুটোই করব, নিশ্চয়ই করব, কিন্তু সেরকম হওয়া চাই। কিন্তু দিদি, এই যে ধরনের কাজ আপনি করে এসেছেন, যদিও আপনি সবকিছুতে মানিয়ে নেওয়ায় বিশ্বাসী একজন মানুষ, যেটা পরিবর্তন আছে সেটাই মানিয়ে নেওয়া, তবুও বলছি যে ধরনের কাজ করলে আত্মতৃপ্তি হয়, সেটা কি এখন হয়? মানে সেটাই বুঝি, মেটাতে পারেন সেই হয় হয় হয়। এই যে মালা বদল করলাম, ঠাম্মি তো একটা কমন ক্যারেক্টার, সব বইতেই একটা করে ঠাম্মি থাকে, আর ঠাম্মি মানে হচ্ছে বাড়ির মাথা, এই ওখানে গেছিস কেন, এখানে বস, এইসব। কিন্তু এই যে আমাদের ভিক্টো, আমার নামটা বললাম, ভিক্টো আমাদের ডিরেক্টর আর কি, ও আমাকে দিয়ে এই ক্যারেক্টারটা যেভাবে করে নিয়েছিল বা যা করেছিলাম, আমি গ্রেটফুল। আমার অন্তত খুব ভালো লেগেছে। এটা একটা আলাদা মাত্রা এসেছিল এই চরিত্রটার, যেরকম ঠাম্মি দেখা যায় সেরকম নয়, এটা একটা অদ্ভুত ধরনের চরিত্র। আমি এরকম চরিত্র, অসম্ভব ভালো চরিত্র, মানে লুক চেঞ্জ হয়েছে। আর এটা কিরকম জানো, এই চরিত্রটা আমি চাই এরকম আরো চরিত্র করতে। এই চরিত্রটা মানে আছে, জায়গা আছে, তার একটা নিজস্বতা আছে, মানে আমি শুধুই ঠাম্মি হয়ে দাঁড়িয়ে থাকা নয়। সিরিয়ালে যেমন কুয়াশা যেমন করেছি, সিঁদুর খেলা যে করেছি, এসব ভালো ভালো বইগুলো যখন করেছি না, ভালো ভালো চরিত্র, জননী, জন্মভূমি, এসব ভালো ভালো চরিত্র করেছি, তার জন্য আক্ষেপ একটা ছিলই। কিন্তু আবার এখন দেখছি যে এখনকার মতন চরিত্র আক্ষেপ ছিল, মানে ওই চরিত্রগুলো তো এখন তো আসে না, এখন আর আসে না। কুয়াশা যখন যেটা করেছি ধরো, সেই চরিত্র কোথায়, এখন লেখাতেও নেই, কেন জানি না। সেরকম পরিচালকও কাজ করিয়ে নেয় না, দায়সারা গোছের কাজ করে, কোনোরকম বলতে পারলে হয়, না হলে আর কি ইন্ডাস্ট্রিতে এত ছেলে মেয়ে আসতো না, এত ছেলে মেয়ে, শুধু না মানে না জানা ছেলে মেয়ে আসতো না। আমি সবাইকে বলছি না, কিন্তু আমি যারা কিছু কিছু চরিত্র যখন দেখি খুব কষ্ট লাগে, মনে এটা যে ইস এটা করলো না কেন, ইস এটা করলো না কেন, এরকম। সেটা শিক্ষক হিসেবেই হোক বা আমার তো সিনিয়রিটি হিসেবেও হোক, মনে হয়। তখন বলেন না কিছু, কাকে বলবো? তুমি যদি আমাকে ফোন করে জিজ্ঞেস করো, দিদি আমি যে অমুক দিন ওইটা অভিনয়টা করেছিলাম কেমন লাগলো, আমি কি বলবো তোমাকে তুমি কেন এটা এরকম করলে? সেটা কি ঠিক হবে বলাটা? বোধ হয় না, আমার মনে হয় না। তবে সত্যি দিদি, দারুণ একটা, মানে জীবনকে কিভাবে সুন্দর রাখা যায়, অনেক কিছু আছে বা অনেক কিছু নেই, তাও জীবন সুন্দর, এটাই বোধহয়, মানে আপনি বোধহয় এইভাবেই জীবনকে দেখেন। আমি জীবনটাকে জীবন হিসেবেই দেখি। তবে দেখো, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, এসব তো সব মানুষের জীবনেই আছে, আমার জীবনেও কি নেই? একদম আছে, কিন্তু সেটাকে আমি ওয়েলকাম করতে জানি, কিভাবে করতে হয় সেটা আমি জানি। দুঃখকে যদি তুমি দুঃখই মনে করো, তাহলে তো তোমার ভাগ্নে আর কেউ নেই না। তার চেয়ে দুঃখকে জয় করতে চেষ্টা করো। আমরা পারি, কিন্তু চেষ্টা করলে পারি। তাহলে আর ফুটপাতে মানুষ এত বেঁচে আছে কেন, গরিব মানুষরা বেঁচে আছে কেন, এত আনন্দ নিয়ে, এত এ নিয়ে বেঁচে আছে কি করে? তাদের মধ্যে একটা আলাদা জগৎ আছে। আমরা যারা সেলিব্রিটি ভাবি নিজেদের, আমাদের সেলিব্রিটিদের কতগুলো তকমা থাকে, এই থাকবে, ওই থাকবে, সেই থাকবে, অমুক থাকবে, গাড়ি থাকবে, একটা পেছনে অমুকটা একটা অ্যাটেন্ডেন্ট থাকবে, কেউ এসে গ্লাসে করে জল দিচ্ছে, এগুলো আমরা ভাবি। কিন্তু আমি যদি ভাবি যে আমি একটা সাধারণ মানুষ, একটা শিফটার বা একটা লাইটম্যান, যেরকম আমিও সেরকম, তাহলে কিন্তু দুঃখটা থাকে না, আমার মনে হয়। যেটা এটা আমার ব্যক্তিগত ধারণা। আর আমি যদি ভাবি আমি তো 40 বছরের ওপর নাটক করছি, আমাকে দেখলেই লোকে স্যালুট করবে, নট দ্যাট, না, সেটা করার কেউ নেই, অ্যাটলিস্ট নেই। আমি বলবো তোমার সামনে হয়তো, কেমন আছো দিদি, ভালো আছো, আমি এমনও দেখেছি, আমি স্টুডিওতে ঢুকছি, এটা খুব দুঃখের ব্যাপার, আমি গাড়ি থেকে নামলাম, আমাকে তো গাড়ি করতে হয়, এখান থেকে দেখে নিয়ে যাই গাড়ি করতে হয়, কারণ আমি মেট্রো ফেট্রো চড়তে পারি না আমার বয়সের জন্য। হ্যাঁ, তো গাড়ি করতে হয়, আমি গাড়ি থেকে নামছি, আমার সামনে দিয়ে দুজন জুনিয়র আর্টিস্ট যাচ্ছে, আমার কি জানি কিভাবে কি হলো, দাম করে পড়ে গেলাম, মানে একেবারে মুখ থুবড়ে পড়ে গেলাম। মেয়ে দুটো ঘুরে বললো, ও আমাদের পড়ে গেলে, এই ওঠো ওঠো ওঠো, আমরা যাচ্ছি, কিছু নিতে হবে? আমি না যা তোরা। এও দেখেছি, তোরা তো অনেক দূরের কথা, একটু দাঁড়ালো না,
এরকম আমি দেখেছি। কি তার সঙ্গে কি আমি কথা বলিনি? কথা বলেছি, কারণ আমি ভেবে নিয়েছি এটাই এখনকার নিয়ম হয়তো। আবার এও দেখেছি, যেতে গিয়ে হোঁচট খেলাম, একটা মানে ড্রেসার সে এসে হাতটা ধরে ফেললো, হাতটা ধরে বললো, দিদি লাগলো, দাঁড়াও না একটু, 1 মিনিট দাঁড়াও না। দাঁড় করিয়ে, জল খাবে? না না, জল খাবো না। আর্টিস্টেরও ভেতরেও দেখেছি, কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, আমি যদি সবার কাছে একই রকম ব্যবহার আশা করব, কি করে হবে? কি করে হবে? আর কেউ কারোর জন্য বসে নেই, তোমার জন্য কেউ বসে নেই। তোমার আজকে যদি কিছু অসুবিধা হয়, তার জন্য কিন্তু আমি তোমায় টাইম দেবো না, সেই টাইম আমার নেই। ততক্ষণে আমি আমার কাজটা করব। আমি আশাও করি না ওই জন্য। তুমি আশা করলেই কষ্ট পাবে, আশা না করলে সত্যিগুলোকে মেনে নিলে বোধহয় আর দুঃখ থাকে না, কোনো দুঃখ থাকে না, কোনো দুঃখ থাকে না। আর মানতেই হবে তোমাকে। আর একটা কি জানো, এজ তো অনেক হয়েছে, এখনকার মানুষের সঙ্গে মিলিয়ে চলাটাও একটা প্রবলেম। কারণ এখনকার ছেলে মেয়েদের চাহিদা বা তাদের বক্তব্য বা তাদের মেলামেশা, তাদের শিক্ষা, তাদের যোগ্যতা, অনেক যোগ্য ছেলেমেয়েরা এখন জানে না কেমন কিছু নেই। মানে যে সমস্ত আর্টিস্টরা আছে সব জানে, গাড়ি চালাতে জানে, বাইক চালাতে জানে, সাঁতার কাটতে জানে, লাঠি খেলতে জানে, ছুরি খেলতে জানে, কবিতা বলতে পারে, গান গাইতে পারে, নাচতে পারে, এত নিয়ে তারা আসে, তবুও তারা কিছু করতে পারছে না। কেন বলতো? ওই একটি জায়গায়, ওই একটি জায়গায় আসল মূল শিক্ষাটা নেই। আসল এখানে কি করতে আসছে? অভিনয়। অভিনয়টাই জানে না, আর সব জানে। তাকে দিয়ে আবার এমন কোনো পরিচালকও কমে গেছে যারা তাকে দিয়ে সময়ও নেই। এটা তো ইনস্টিটিউট না, এটা তো ইনস্টিটিউট না তোমাকে শেখাতে বসবে। তুমি শিখে আসলে এখনকার ডাক্তারদের মতন সব পরীক্ষা টরীক্ষা করে নিয়ে রেজাল্ট বলে দিল যে তোমার এই আছে। কিন্তু একটা ডাক্তার কি তোমার দেখে বলতে পারে তোমার সর্দি হয়েছে কি জ্বর হয়েছে কি? তুমি সব পরীক্ষা করো, তারপর তোমার রেজাল্ট বলবে। এখনকার ডিরেক্টররাও তাই, তুমি জেনে আসো, তোমাকে বলে দেবে। কত অভিজ্ঞতা, পুরনো একরকম, এখন একরকম, তার মধ্যে সবটাই ভালো, সবটাই ভালো, কোনোটাই খারাপ না। সময় সময়ের ব্যাপার, যখনকার সময় যা, এখনকার সময় এই, তোমাকে মানতেই হবে সময়টাকে, না মানলে তো তুমি পারবে না। না, আমি অনেক সিনিয়র মহিলাকে দেখেছি যারা রুম পায় না বলে চেঁচামেচি করে, এই রুমে আমি একা থাকবো। হয়তো তুমি পাশে বসতে গেলে, এই যা যা ওখানে গিয়ে বস, চেয়ারে গিয়ে বস, এখানে ডিভানটা আমি বসবো। আমি দেখেছি অনেক, মানে সিনিয়র একটা, আমাদের থেকেও সিনিয়র আছে, তো জুনিয়রও আছে, আমাদের মতোও আছে। আমি অনেককে অনেক রকম ব্যবহার দেখেছি। কিন্তু আমি অবাক হয়ে ভাবি যে তুমি যে কাজটা করতে এসছো, আমিও কিন্তু সেই কাজটাই করতে এসেছি। তোমারও পয়সার দরকার বলে এসছো, আমারও পয়সার দরকার বলে এসেছি। তুমি হয়তো এই ক্যারেক্টারটা করছো, আমি হয়তো এই ক্যারেক্টারটা করছি। আমি এমন দেখেছি, অর্পিতা, একটা জুনিয়র মেয়ে আমাদের টয়লেট ইউজ করেছে বলে আমাদের রুমের মেয়েরা কি চিৎকার চেঁচামেচি করলো, মেকআপ রুমের মেয়েরা। তখন আমি, মেয়েটি চলে যাওয়ার পর আমি বললাম যে তোমরা চেঁচালে কেন? বললো ও জুনিয়র আর্টিস্ট, ওখানে এখানে টয়লেট ইউজ করবে। মানে ও তো একটা মহিলা, ও তো মহিলা, ও তো রাস্তায় দাঁড়িয়ে কিছু করতে পারে না। ওকে আমাদেরই উচিত ছেড়ে দেয়া টয়লেটটা। এমনও হয়েছে জানো, সেই মেয়েটি টয়লেট করে গেছে, কেউ আসার আগে আমি জল ঢেলে দিয়েছি। এমনও হয়েছে অনেকদিন, কেউ এসে চেঁচামেচি করবে, কিন্তু আমাদের ভেতরে আমি দেখেছি এরকম দেয় না। আমরা সিনিয়র, কিসের সিনিয়র, কিসের সিনিয়র? সিনিয়র কি শুধু এতেই হয়? সিনিয়র তোমার ব্যবহারে হবে না? সিনিয়র মানুষের প্রতি তোমার কোনো ভালোবাসা নেই? একদম। তোমাকে দিদি বলে ডাকছে, সম্মান করছে, পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তাহলে অপোজিটে তুমি কি করছো? তুমি তাকে ঘর থেকে বার করে দিচ্ছ। আমি দেখেছি, নিজে চোখে দেখেছি। কেন করে আমি জানি না। কি না আমরা সিনিয়র, আমরা সেলিব্রিটি, আমি নিজে দেখেছি এগুলো। আমি জানি না কি মেন্টালিটি, আমি বলতে পারবো না ঠিক আমার, কারণ আমি ওই পাঠশালাটায় পড়িনি, ওই জন্য বলতে পারবো না। ওই পাঠশালা পড়ার প্রয়োজনও নেই। সবার আগে কাজ থাকবে, সব থাকবে, সবার আগে মনুষ্যত্ব, তাই না? মানুষের প্রতি মানুষের ব্যবহারটা, ওটা লোকে তো কথাই বলে আপনার ব্যবহারই আপনার পরিচয়, আসল পরিচয়। আর কোনো সেলিব্রিটি তো আপনার অনেক উপরে।
সেলিব্রিটি কিসের কিসের সেলিব্রিটি? তুমি হয়তো ও হয়তো 4টে সিরিয়াল করছে, তুমি হয়তো 24টা করেছো। এটা যদি তুমি সেলিব্রিটি হও, আর এই টিভির এটা না ক্রেজটা বেশি দিন থাকে না জানো। যে সিরিয়ালটা চলছে ওটা এই দেখ 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 ওই করছে। আমি যখন জন্মভূমি করি না, আমি একটা বদমাশ মামির চরিত্র করেছি। আমি তো ম্যাক্সিমাম নেগেটিভ চরিত্র করেছি। আমি রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, তো বাসে টামের লোকই অল্প দিন হলো গাড়ি ছুটছি, তো সেই জন্য এটা আমি খুব পেয়েছি। এই যে মানুষের ভালোবাসাটা আমি খুব পেয়েছি। লোকে এসে জড়িয়ে ধরে বলেছে আপনি এই চরিত্রটা ভীষণ ভালো অভিনয় করেছেন, আপনি এটা ভালো করেছেন, অদ্ভুত ভালো করেছেন। এই আমি প্রচুর পেয়েছি, প্রচুর প্রচুর। একদম। আর এইটাই আসল পাওয়া বোধহয় দিদি, মানে টাকা আসবে যাবে, এই এই এখন জনপ্রিয় এইটা আসবে যাবে, কিন্তু মানুষের ভালোবাসাটা এটা, এবং অচেনা মানুষদের আমি পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি। মানে আমি বললাম না, আমার সঙ্গে এই মিডিয়ার কারোর কোনো ঝগড়াঝাটি নেই, কারোর কোনো অশান্তি। দেখা, রাজার মাকে পেছনে ডাইনি বলে, আমাকে পেছনে কে কি বলে আমি জানি না, তবে আমার সামনে কেউ কোনো দিন আজও পর্যন্ত আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। এটা এই মিডিয়ার কাছে আমি লক্ষবার বলবো, কেউ না, না কোনো শিফটার, না কোনো লাইটম্যান, না কোনো ডিরেক্টর, না কোনো আর্টিস্ট, ছেলে বলো মেয়ে বলো, করেনি, আজও করেনি, আগেও করেনি। এই ভালোবাসাটাই সবসময় থাক, আপনি আরো অনেক ভালোবাসা পান, এবং আপনার মতো এরকম ভালোবাসা দেওয়ার মানুষও তৈরি হোক, আরো বাড়ুক, এটাই আমরা চাই। শেষ করব দিদি, থ্যাংক ইউ সো মাচ। অনেক সমস্যা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমার মতন একটা মানুষের তুমি একটা ইন্টারভিউ নিচ্ছ বলে। আমার কি আছে, আপনার মতো মানুষ ইন্টারভিউ দিচ্ছেন বলে আমি কৃতজ্ঞ। কি বলছেন, আমার কিচ্ছু নেই ইন্টারভিউ নেওয়ার মতন, বা কাউকে কিছু বার্তা দেওয়ার মতন আমার কাছে কিছু নেই। তবে একটা কথা বলবো যে সবাই একসঙ্গে থাকুক, এটাই আমি চাই। কোনো এই যে ঘটনা ঘটছে বা নানান রকমের হচ্ছে, এগুলো যেন না হয়, এগুলো ভালো লাগে না। এগুলো এই আর্টিস্ট মহল বলে না, কোনো সময় ভালো লাগে না, কোনো সময় ভালো। আর নিজেদের লোক যদি করে, তোমার যদি প্রিয়জন করে, তোমার যাকে ভালো লাগে, তোমার যারা নিজের লোক তারা যদি করে, বড্ড কষ্ট লাগে, বড্ড মন খারাপ লাগে। ওই জন্য এইগুলো না হয়ে যদি একটা শুদ্ধ সংস্কৃতিটা থাকে, খুব ভালো হয়, খুব ভালো হয়। কারণ বড্ড ভালো জায়গা, ভীষণ ভালো জায়গা। তুমি সারাটা দিন ধরে অ্যাক্টিং করছো, লোকের সঙ্গে মিশছো, 25 রকম লোক, কত রকম লোক, কত রকম মানুষ, গরিব বড় লোক মিডিয়াম, কত রকম মানুষ, তাদের সঙ্গে মিশছো, তারা তোমায় ভালোবাসছে। তারপর কাজ সেরে তুমি বাড়ি আসছো একটা আত্মতৃপ্তি নিয়ে। কি সুন্দর জায়গা বলো তো, কি ভালো জায়গা। ভালো অ্যাক্টিং করলে মনটা ভরে যায়। ইস, আজকে আমি কি করলাম। আমি যেদিন মালা বদলে নেচেছিলাম, আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। তারপরে যখন আমাকে এটা পাঠালো, আমি তো বেশ ভালো হাত পা নেড়েছি, মানে নিজের প্রতি কনফিডেন্স বেড়ে যায় না এই জায়গা। এটা কিন্তু সত্যি, এই কাজের এত সুন্দর জায়গাটা আমরা নষ্ট করবো কেন? একদম নষ্ট করবো না, ভালো করে থাকবো আমরা। আরো ভালো হোক এই যে মিডিয়ার, আরো উন্নতি হোক, আরো সুন্দর সুন্দর ছেলে মেয়ে আসুক, তারা শিক্ষা নিয়ে আসুক। আমি অন্তত চাই, মানে আমি যেভাবে পেয়েছি সবাই পায় যেন। কারোর প্রতি কোনো জেলাসি কিচ্ছু নেই আমার, সবাই আমার মতো সুখে থাক। বাহ, এই তো। ভালো থাকবেন দিদি, খুব শীঘ্রই আবার যাও নতুন কাজে আমরা দেখতে পাই আপনাকে। শারীরিকভাবে সুস্থ থাকুন, এবং দর্শকদের আপনাকে দর্শকেরা খুব ভালোবাসেন, তাই ফিরে আসুন তাড়াতাড়ি অবশ্যই দর্শকদের কাছে। খুব শিগগিরই আসবো, খুব শিগগিরই একটা মোটামুটি একটা ভালো কাজেরই আসবো। একদম, থ্যাংক ইউ। ভালো লাগলো, আমার ভালো লাগলো।